ঐকমত্য কমিশনের সাথে তৃতীয় দিনের বৈঠকে বিএনপি। দীর্ঘ আলোচনায় আজ সমাপ্তি টানার আশা কমিশনের সহসভাপতি আলী রিয়াজের। জামায়াত নেতা আজহারুলের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি 6 মে। আনাস সহ 6 শিক্ষার্থী হত্যা মামলায় 4 পুলিশ সদস্য ট্রাইব্যুনালে। রাজধানীর পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের দাপট। ভীত স্কুল শিক্ষার্থীরা পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার তাগিদ। কাতারের দোহায় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা অভ্যর্থনা। 4 দিনের সফরে যোগ দেবেন আর্থনা সম্মেলনে। এবং কার্বন নিঃসরণ কমানোর চ্যালেঞ্জে পোশাক খাত। বিধিনিষেধে পড়ার শঙ্কা, টেকসই রূপান্তরে শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। সাগর রুনি হত্যা মামলায় ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে, হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মামলার তদন্ত করতে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন সাগর রুনি হত্যা মামলা নিয়ে হাইকোর্ট আর কি বলেছেন? শাফিন, সাংবাদিক দম্পতি সাগর রুনি মামলাটি বাংলাদেশে এক যুগের বেশি সময় আলোচিত এবং এই মামলার নিম্ন আদালতে এ পর্যন্ত 119 বার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নিয়েছে এবং এই সময়ের পরে এটি 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পরে হাইকোর্ট থেকে এটি পিবিআইকে তদন্তের জন্য 6 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই 6 মাস শেষ হওয়ার পরে আবারও আজকে হাইকোর্ট থেকে 6 মাসের সময় দেওয়া হলো পিবিআইকে, অর্থাৎ তদন্ত সংস্থা যারা তদন্ত করছে তারা হাইকোর্টে আরও সময় 6 মাস পেলেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 5 আগস্টের পরে ডিবিতে যে সাগর রুনি হত্যা মামলার যে নথিপত্র ছিল সেগুলো পুড়ে ফেলা হয়েছে, অর্থাৎ সেগুলো পুড়ে গেছে। কিভাবে পুড়ে গেছে, কবে পুড়ে গেছে এবং কি কারণে পুড়ে গেছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য আদালতকে তিনি জানাননি। তবে তিনি জানিয়েছেন যে 5 আগস্টের পরে সাগর রুনি হত্যা মামলার যে নথিপত্র সেই নথিপত্র ডিবি অফিস থেকে পুড়ে গেছে, এটি শুধু আদালতকে জানিয়েছেন এবং এর উপরে বিস্তারিত কোনো শুনানিও হয়নি। আদালত নতুন করে 6 মাসের জন্য সময় বেঁধে দিয়েছেন সাগর রুনি হত্যা মামলার তদন্ত করার জন্য। একই সঙ্গে এর আগে বিচারিক আদালতে যেখানে সাগর রুনির মামলার তদন্ত প্রতিবেদন চলছে, সিআইডি এ পর্যন্ত সাগর রুনির হত্যা মামলার তদন্ত দাখিল করার জন্য 119 বার সময় নিয়েছে। একই সঙ্গে হাইকোর্ট যেটি বলেছিল যে এটি সেপ্টেম্বরে যখন এই মামলাটি করা হয় হাইকোর্টে সাগর রুনির তদন্ত করার জন্য, তখন হাইকোর্ট বলেছিল, বিচারপতি ফারা মাহবুবের যে আদালত তিনি বলেছিলেন যে এটি শেষ সময়, এরপরে আর কোনো সময় দেওয়া হবে না, এই 6 মাসের মধ্যেই সাগর রুনির হত্যা মামলার তদন্ত শেষ করতে হবে। কিন্তু আজকে এটি হাইকোর্টের যে বিচারপতি ফাতিমা নাজিব এবং বিচারপতি শিকদার মাহমুদ রাজির যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চে এটি উপস্থাপন করা হয়। সেই বেঞ্চে এটি শুনানি শেষে আরও 6 মাস পিবিআইকে সময় দেওয়া হলো, অর্থাৎ আরও 6 মাস, এবং গেল 6 মাস শেষ হয়ে গেল এবং আরও 6 মাস, প্রায় 1 বছরের মতো সময় শুধু হাইকোর্ট থেকে এই তদন্তের জন্য পাওয়া হলো। এই হচ্ছে সাগর রুনি মামলার সবশেষ তথ্য। শাফিন, থেকে আরো তথ্য জানার আছে। এছাড়া জামায়াত নেতা আজহারুলের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি এবং আনাস সহ 6 শিক্ষার্থী হত্যা মামলা 4 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, এসব বিষয়ে আমাদেরকে জানাবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি জামায়াতের শীর্ষ একজন নেতা এবং তিনি সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। তাকে 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার যে রিভিউ আবেদন সেটি শুনানির জন্য আজকে কার্যতালিকা ছিল। এটি শুনানির জন্য পরবর্তীতে 6 মে দিন ধার্য করা হয়েছে। এখানে যেটি বলা হয়েছে, জামায়াত নেতা এটিএম আজহারের এই মামলাটি থেকে তাকে খালাস পাওয়ার জন্য যে আইনি ব্যাখ্যা, যে আইনি যুক্তিগুলো তুলে ধরেছে তার রিভিউ আবেদনে, সেই ব্যাখ্যা এবং সেই আইনি যুক্তিগুলোর বিশদ আলোচনার জন্য, বিশদ শুনানির জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মনে করেছেন যে এটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া দরকার এবং এর আইনি ব্যাখ্যাগুলোর সমাধান হওয়া দরকার। একই সঙ্গে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ। 5
বিচারপতির বেঞ্চ। আজকে যে বেঞ্চটি ছিল এটি 4 সদস্যের বিচারপতির বেঞ্চ ছিল, যার কারণে একজন বিচারপতি কম থাকার কারণে তারা মনে করছেন যে 5 সদস্যের কম বিচারপতি থাকা যাবে না, 5 সদস্যের বেশি বিচারপতি থাকতে হবে। সেই যুক্তিতেও এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 6 মে দিন ধার্য করা হয়েছে এবং প্রধান বিচারপতি মনে করেন এবং জামায়াতের পক্ষ থেকে এবং জামায়াতের আইনজীবীরা যেটি এটিএম আজহারের মুক্তির যুক্তিতে যেই আবেদনগুলো করেছেন এবং যে বিষয়গুলো তারা আদালতের সামনে তুলে ধরেছেন সেটি হচ্ছে যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জামায়াতের শীর্ষ নেতা মোহাম্মদ কামারুজ্জামান, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা সহ যাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের যে রায় দেওয়া হয়েছিল, তাদের যে মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের বিষয়গুলো তারা এই এটিএম আজহারের মামলার আবেদনে তুলে এনেছেন। এ কারণে এই সমস্ত বিষয়গুলোর সমাধান হওয়া দরকার, আইনি ব্যাখ্যা বিশ্লেষণের দরকার রয়েছে। এ কারণেই মূলত প্রধান বিচারপতি এটিএম আজহারের মামলার রায়টি শুনানিটি পিছিয়ে দিল এবং এই শুনানি 6 মে হবে। একই সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি আদালতে উপস্থিত ছিলেন, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে তারা এই 9 মাসে এটিএম আজহারের মুক্তি না হয় তারা বিস্মিত এবং তারা ব্যথিত হয়েছেন এবং জামায়াত এবং দেশের জনগণ প্রত্যাশা করে যে এটিএম আজহার অল্প সময়ের মধ্যেই তিনি আইনি ভাবে মুক্তি পাবেন, এটি জামায়াতের সেক্রেটারি জেনারেল প্রত্যাশা। একই সঙ্গে ট্রাইব্যুনালে গতকালকে চানখারপুলে যে 5 আগস্ট সকালে যে হত্যাকাণ্ড হয়েছিল এবং সেখানে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যা করা হয়েছিল পুলিশের গুলিতে, সেই মামলায় গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। সেই প্রতিবেদনটি আজকে ট্রাইব্যুনালের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হবে এবং এই তদন্ত সংস্থার যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে 8 জনকে আসামি করা হয়েছে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 8 জনকে আসামি করা হয়েছে, পুলিশের কর্মকর্তা এবং কনস্টেবল রয়েছেন 4 জন এবং এই মামলায় 8 আসামির মধ্যে 4 আসামি গ্রেফতার আছেন এবং ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক রয়েছেন এবং 90 পৃষ্ঠার একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। 6 মাসের সময় নেওয়া হয়েছে। এই প্রতিবেদনে 19টি ভিডিও ক্লিপ এবং 2টি অডিও ক্লিপ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে হাবিবুর রহমান তার ফোর্সকে, তার পুলিশকে ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়টি তদন্ত প্রতিবেদনে উঠে এসেছেন। এই বিষয়গুলো তারা আজকে ট্রাইব্যুনালের সামনে 12টার পরে তুলে ধরবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। শাফিন। জাহিদ হাসান যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এদিকে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে 3য় দফায় বৈঠক করছে বিএনপির প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন আজ বিএনপির কোন কোন নেতা আলোচনায় অংশ নিয়েছেন এবং এই যে 3 দিন ব্যাপী আলোচনার অগ্রগতি কতটা, বিএনপি নেতারা বা ঐকমত্য কমিশন কি জানাচ্ছে? শাফিন, 5 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করার কথা থাকলেও আমরা দেখেছি যে 4 জন এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তারা এই 4 জন এসেছেন। কিন্তু আরেকজন সদস্য আসার কথা ছিল, আমরা এখন পর্যন্ত তাকে দেখিনি। এছাড়া এখানের এই ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। মূলত যেটি আপনি বলছিলেন যে 3য় দফায় এই আলোচনাটি হচ্ছে, গত সপ্তাহের বৃহস্পতিবারে কিন্তু প্রথমবার ঐকমত্য কমিশনের সাথে বিএনপির যে সংস্কার প্রস্তাবনার দ্বিমত ছিল, মতানৈক্য ছিল, সেগুলো নিয়ে আলোচনা শুরু করে এবং প্রথম দফায় সেটি খুব বেশি ফলপ্রসূ না হয় 2য় দিনে গড়ায়, অর্থাৎ পরের সপ্তাহে গত রবিবারে তারা 2য় দফায় আলোচনা করে। সেখানেও আসলে এই আলোচনার সমাপ্তি টানা সম্ভব হয়নি এবং আজকে আবার এই 3য় দফায় তারা আলোচনা করছেন। মূলত বিএনপি বলছেন যে স্প্রেডশিট পাঠানো হয়েছিল ঐকমত্য কমিশনের কাছ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে। সেই স্প্রেডশিট ছাড়া বিএনপি সামগ্রিকভাবে, অর্থাৎ যেগুলো সংস্কার প্রস্তাবনা ঐকমত্য কমিশন দিয়েছেন সবগুলো প্রস্তাবনা নিয়েই দফাওয়ারি বিস্তারিত আলোচনা করছে, যার ফলে এই সময়টুকু লাগছে এবং বিএনপি এটিকে বলছেন যেহেতু রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সেহেতু তারা এটি ধীর হলেও তারা এই প্রক্রিয়ায় আগাতে চান, সেটি বলছেন। আজকে মূলত বিএনপি আলোচনা করবে
তাদের যে আলোচনার মূল জোর দিবে সেটি তারা বলছেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন, এই সংস্কার কমিশন নিয়ে তারা আলোচনা আজকে করবেন। এবং ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি বলছেন যে প্রত্যেকটি আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হচ্ছেন এবং তিনি সেই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। এই ছিল, এবং মিটিং শেষ হওয়ার পরে হয়তো আমরা আরও বলতে পারবো যে কী কী বিষয় নিয়ে আলোচনা হলো বা ঐক্যমতে পৌঁছানো গেল। এই ছিল আমার কাছ থেকে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সবশেষ। বয়স 13 থেকে 22, হাতে দেশি বিদেশি অস্ত্র। চটকদার নামে রাজধানীর গলি থেকে পাড়া মহল্লায় গজিয়ে উঠছে কিশোর গ্যাং। গ্যাং সদস্যদের নাম মুখে নিতেই ভীত স্কুল কলেজের শিক্ষার্থীরা। হিসেব বলছে দেশে কিশোর গ্যাংয়ের 237টি দল চিহ্নিত রয়েছে, যার মধ্যে 184টি ঢাকা ও চট্টগ্রামে। এই গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা গেলে অপরাধ দমন করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত হাবিবুর রহমান হৃদয়ের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদনে। পিঠে বড় ভাইয়ের হাত, আছে রাজনৈতিক পরিচয়, দেশি বিদেশি অস্ত্র হাতের মুঠোয়, মাদকে বুথ হওয়ার প্রমাণ, উন্মাদ অঙ্গভঙ্গি, প্রকাশ্যে অস্ত্র হাতে বাঁধ ভাঙা উল্লাসে ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা। ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সাহসী বলে দেয় আইনশৃঙ্খলা বাহিনীকে কতটুকু ভয় পায় গ্যাং সদস্যরা। একই অবস্থা অ্যাটেম্প টু মার্ডার গ্যাংয়ের সদস্যদের। ভয়ডরহীন এসব কিশোর কলম ছেড়ে হাতে তুলে নিয়েছে অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, নারীদের উত্ত্যক্ত করার মতো ঘটনায় রাজধানীতে তাদের নাম আসছে সবার আগে। বাস্তবতা ঘুরে দেখতে রাজধানীর উত্তরা থেকে শুরু করতে চায় এখন টিভি। এই এলাকায় 30টির বেশি কিশোর গ্যাং দাপট দেখাচ্ছে। কুকুরের মাথায় একদিন কুকুরের এখান থেকে এখান পর্যন্ত রেড লিপের পার্মানেন্ট ইং দিয়ে লিখে দিছে ই স্টার ডিস্কো ফিস্কো। এখন এটা থেকে আপনি প্রমাণ নেন যে এটা আছে। কিশোর গ্যাংয়ের দাপটে অতিষ্ঠ ছোট ব্যবসায়ীরা। অনেক বছর ধরে চলা কিশোর গ্যাংয়ের দাপট থামাবে কে, এমন প্রশ্ন এক দোকানির। কিশোর গ্যাং বাড়বে না তো কি আমার মতো মুদি দোকানদার বাড়বে? আল্লাহর উপর ছেড়ে দেন, সব আল্লাহ। কখনো গলিকেন্দ্রিক, কখনো এলাকা কেন্দ্রিক, উত্তরায় ত্রাসের রাজত্ব তৈরি করেছে কিশোর গ্যাং। এবং এই আশপাশের যারা রয়েছেন তারাও অতিষ্ঠ তাদের জ্বালাতনে। একসময় নিজেদের নামের জানান দিতে এই যে দেয়ালগুলো দেখছেন, এই দেয়ালগুলোতে নাম লিখে রাখা হতো। এখন সেই নাম লেখার পদ্ধতি এবং প্রচারণার পদ্ধতি চলে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছু বাহিনী, সাইফুল গ্যাং, বাবুরাজন গ্যাংয়ের দাপটে ভীত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের কাছে সবসময় থাকে দেশি অস্ত্র। থাকতো না বিভিন্ন ধরনের গ্যাং কালচার থাকতো না, এটা কি আছে এখনো? এদিকে একজন নাম আছে ডেঞ্জার আলাম, ঠিক আছে? প্রত্যেকটাই এরকম একটা চাকু নিয়ে আধিপত্য বিস্তার, পাড়ার নিয়ন্ত্রণ ও স্কুল মোড়ে দাঁড়িয়ে ছোট বাচ্চাদের মনস্তাত্ত্বিকভাবে জিম্মি করা যাদের কাজ। এরা কি কোনো পড়ালেখা করে কোথাও? কিসের আপনারা কি কোনো ভিডিও টিডিও করে থাকেন, পরবর্তীতে আমাদের সমস্যা, বুঝতে পারছেন? এর পরের অবস্থানই রয়েছে মোহাম্মদপুর এলাকা। এখানে কম করে হলেও 20টির বেশি গ্যাং এলাকার বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করে। এখানে কিশোর গ্যাং মানেই ছিনতাই, চাঁদাবাজি। নামে বেনামে ছড়িয়ে পড়া কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। এই পায়ের ভিতরে কষ্টে মাইরা টাকা লইয়া দিতাম বাজারে, টুপির ভিতরে টাকা নিতাম, এরকম টুপি মাথা দিয়ে এরপর টাকা লইয়া দিতাম বাজারে। আমরা তো মোবাইল বিক্রি করি, অনেক কাস্টমার সব বলে যে ভাই মোবাইলটা নিয়ে গেছে। মেইন রোডের পরে ওদিকে নবোদয়, চন্দিনা, এদিকে ভিতরের গল্লিতে গেলে ওদিকে ছিনতাইয়ের শিকার হতো। এবার আসা যাক নামকরা স্কুল কলেজের আধিপত্য বিস্তার নিয়ে। প্রায় সময় ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষে জড়ায়। এখানে গ্যাং কালচার তৈরি হয় কলেজের নামকে সামনে রেখে। কলেজ শিক্ষার্থীদের মধ্যে কটূক্তি নিয়েই যত দ্বন্দ্বের সূত্রপাত। আপনাকে এসে আপনার ইনস্টিটিউশনের কিছু একটা বললাম, ইনস্টিটিউশন নিয়ে আমাদের ইয়াতে আছে, দেখেন আপনি এটা কিছু বল, আপনার গায়ে প্রত্যেক বছরই এটা হয়, এটা আসলে স্পেসিফিক কখনো কোনো কারণ থাকে না, এটা মানে এভাবেই হয়। বয়সে সাহসে সবকিছু মারিয়ে যাওয়া এসব কিশোরদের দিকে নজর পড়েছে শীর্ষ সন্ত্রাসীদেরও। তাদের দলে রেখে জমি দখল ও মাদক ব্যবসায় কাজে লাগায় তারা। এটা আইনের মাধ্যমে তো তাদের জামিন হয়েছে,
জামিন হওয়ার পরে এখন কিছু লোক আছে যে আর এই জগতে আর যেতে চায় না, আর কিছু লোক আছে যে না ট্রাস্ট তৈরি করবে। এই কারণে যে কিশোর গ্যাংগুলো লিড দেওয়ার চিন্তা ভাবনা করতেছে বা নিয়ন্ত্রণে রাখার চিন্তা ভাবনা করতেছে এরকম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো একটি হিসেব বলছে এখন সারা দেশে 237টির মতো কিশোর গ্যাং রয়েছে। এর মধ্যে 127টি গ্যাং রয়েছে ঢাকা শহরে, পরে চট্টগ্রামে রয়েছে 57টি। অন্যান্য জেলাগুলো মিলিয়ে কিশোর গ্যাং রয়েছে 53টি। কিশোর গ্যাং দমনে অভিযোগের অপেক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের স্পষ্ট বার্তা, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতেই হবে, এবং এই ক্ষেত্রে আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দেব না। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করা গেলে থামানো যাবে কিশোর গ্যাং, বলছে অপরাধ বিশ্লেষকরা। না পারছে কিশোরদেরকে সংশোধন করতে, না পারছে পিছনের পৃষ্ঠপোষকদেরকে আইনের আওতায় আনতে। সুতরাং দুটা কাজই একসাথে চলমান রাখতে হবে, যাতে কিশোররা অপরাধপ্রবণ হয়ে না পড়ে, পাশাপাশি কোনো পৃষ্ঠপোষকও যাতে কিশোর অপরাধী বা কোনো গ্যাং তৈরি করে কোনো অপরাধমূলক কার্যক্রম করার সুযোগ যাতে না পায়। সারা দেশে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রায় 800-র বেশি মামলা রয়েছে। তবে 5 আগস্টের পরে নতুন করে দল গোছানো কিশোর গ্যাং সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে কমে আসবে অপরাধ, বলছে সমাজ বিশ্লেষকরা। আমাদের সমালোচনা করে কোনো লাভ নাই, আমরা নেটওয়ার্কের বাইরের লোক, ঠিক আছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। বিশ্ববাজারে যখন মেড ইন বাংলাদেশ এক স্বীকৃত ব্র্যান্ডে পরিণত হয়েছে, তখনই এই শিল্প পড়ছে নতুন চ্যালেঞ্জ, জলবায়ু সংকটের মুখে। একদিকে শিল্পের অগ্রগতি, অন্যদিকে পরিবেশগত চাপ। কার্বন নিঃসরণ কমানো আর নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের এই যাত্রায় সবচেয়ে বেশি ঝুঁকিতে কে? শ্রমিক নাকি মালিক, নাকি পুরো অর্থনীতি রয়েছে ঝুঁকিতে? এ পর্যায়ে আমরা খুঁজে দেখব ন্যায্য জ্বালানি রূপান্তরের পথে তৈরি পোশাক খাত কতটা প্রস্তুত। সিউল আহমেদের প্রতিবেদন। 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে জুলাই থেকে মার্চ পর্যন্ত তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ আয় করেছে 30.25 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 10.84% বেশি। তবে এই উন্নয়নের পেছনে রয়েছে একটি অন্ধকার দিক। উৎপাদন বাড়ছে, সাথে বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, ফলে কমছে প্রাকৃতিক সম্পদ আর বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। তৈরি পোশাক খাত একাই দেশের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের 15.4%-এর জন্য দায়ী। একদিকে টেকসই জ্বালানির দাবি, অন্যদিকে নিত্য নতুন প্রযুক্তি। অটোমেশনে উৎপাদনশীলতা বাড়লেও শ্রমিকদের জ্ঞান দক্ষতা কি সেই হারে বাড়ছে? সরকারের কাছে একটাই অনুরোধ যে এটা যদি না থাকে কখনো, তখন আমাদের এমন একটা পরিস্থিতি করে দেয় যেটা করে আমরা সমাজলীভাবে চলতে পারবো। আমাদেরকে অন্য কোনো কাজের প্রশিক্ষণ দিলে হয়তো অন্য কাজ করলে আমরা চলতে পারবো, যদি কাজ নাই দেয় আমরা তো চলতে পারবো না। ইলেকট্রিক কাজ শিখতে পারি, তারপরে টেলারি কাজ শিখতে পারে, অনেকে দেখা গেছে আপনার মাঠে কাজ শিখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে জাস্ট ট্রানজিশন বা ন্যায্য জ্বালানি রূপান্তরের পথে রয়েছে বড় কিছু বাধা, যেমন নীতিগত অস্পষ্টতা, অর্থায়নের সংকট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রমিকদের অংশগ্রহণের ঘাটতি। নতুন যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি গভর্নমেন্ট তৈরি করছে, সেখানে এই ডিউটিগুলো শুল্কে অব্যাহতি দেওয়ার কথা বলা আছে। সেটা যদি করা হয় তাহলে এই ট্রানজিশনটা দ্রুত হবে। এমপ্লয়মেন্টটা হতে হবে তাদের যে এক্সিস্টিং স্কিল আছে সেটাকে আপস্কেল করা, নতুন কিছু না। নতুন কিছু করলে সেটা তাদের পক্ষে সম্ভব হবে না। পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষারও প্রশ্ন। তাই এই রূপান্তরে শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি শ্রমিক সংগঠনগুলোর। যে জাস্ট ট্রানজ্যাকশনের যে ব্যাপারগুলো, এগুলো তার জানাটা একেবারে অসম্ভব ব্যাপার। মানে তারা আসলে জানে না এই ব্যাপারে। তাদেরকে যেন একটা অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করে দেন। অল্টারনেটিভ কাজের ব্যবস্থা না করে হঠাৎ করে একদিন দেখা গেল শ্রমিক এসে অটোমেশন হয়েছে এবং তার মেশিন নাই, এইখানে সে আর কাজ করতে পারছে না। এইরকম একটা পরিস্থিতি যেন না হয়। পোশাক শিল্প মালিকরা বলছেন জলবায়ু সহনশীল কর্মসংস্থান তৈরির জন্য মালিকদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে। নবায়নযোগ্য প্রযুক্তি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করারও আহ্বান জানান তারা। আমাদের সেক্টরেই
তাকে অন্য কোথায় প্লেসমেন্ট করা যায়, তাকে মাল্টি স্কিল অপারেশন শেখানো। আমাদের যখন নাকি একটা জায়গাতে লোক কম লাগে তখন এটার প্রোডাক্টিভিটি বাড়ার কারণে আমার কিন্তু আরেকটা কর্মসংস্থান আমার ফ্যাক্টরির মধ্যে সৃষ্টি হয়। সেই জায়গাগুলোতে তাদেরকে মাল্টি স্কিল শেখানোর জন্য অলরেডি আমরা একটা প্রজেক্ট চালু করেছি, শ্রমিককে মাল্টি স্কিল দক্ষতা তাকে দেওয়া, যে কোনো কারণে যদি তার একটা স্কিলের সমস্যা হয় তাহলে যেন সে অন্য স্কিল দিয়ে যেন সে তার কাজটা চালিয়ে যেতে পারে। নীতি সংশ্লিষ্টরা বলছেন যে কোনো রূপান্তরে সমন্বয়হীনতার কারণে এক পক্ষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়। তবে কিভাবে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা যায় তা নিয়ে নীতি পরিকল্পনায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি যে এই ন্যায্য রূপান্তরের জন্য কি কি দরকার এবং তার জন্য শিল্পকে এবং শ্রমিককে কিভাবে প্রস্তুত হওয়া দরকার, এটি একটি। আর যারা এই পলিসিগুলো করতেছে তাদের মধ্যে সমন্বয় করা, আর সেখানে প্রত্যেকটা জায়গায় যাতে শ্রমজীবী মানুষের প্রতিনিধিদের, শিল্পের প্রতিনিধিদের অংশগ্রহণ থাকে। বিশেষজ্ঞরা মনে করেন টেকসই বিনিয়োগ, গ্রিন ফান্ডের কার্যকর ব্যবহার এবং অংশীদারিমূলক নীতির মাধ্যমেই সম্ভব হবে এই জ্বালানি রূপান্তর। 2041 সালের মধ্যে বাংলাদেশ প্রায় 40% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এই লক্ষ্যমাত্রা নির্ধারণের দিকে যদি বাংলাদেশ অগ্রসর হয় তাহলে শ্রমিকদের কাজের ঘাটতি এবং একই সাথে কাজের যে প্রয়োজনীয়তা সেখানে একটি বড় ধরনের পরিবর্তন আসবে, যেটি হতে পারে বড় একটি চ্যালেঞ্জ। তাই বিশেষজ্ঞরা বলছেন পুনঃপ্রশিক্ষণ, কাজের দক্ষতা এবং একই সাথে যে সামাজিক ট্রেনিংগুলো রয়েছে সেগুলো যদি নিশ্চিত করা যায় তাহলেই বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ করা সম্ভব। সিউল আহমেদ, এখন নারায়ণগঞ্জ। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 23 এপ্রিল সম্মেলনের বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। প্রধান উপদেষ্টার কাতার সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার হবার পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভিজিট ভিসা পুনরায় চালুর আশা কাতার প্রবাসীদের। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে দোহায় শুরু হলো দুদিনব্যাপী আর্থনা সামিট 2025। শীর্ষ এই সম্মেলনে বিশেষ বক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধানের কাতার সফরের খবরে বাংলাদেশ কমিউনিটিতে এখন উৎসবের আবহ। প্রবাসী বাংলাদেশিদের আশা ডক্টর ইউনূসের এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে, সেই সাথে চালু হতে পারে দীর্ঘদিন বন্ধ থাকা ভিজিট ভিসা। ভিজিট ভিসা অনেক দিন ধরে বন্ধ আছে। আমরা চাই প্রধান উপদেষ্টা এবং কাতারের আমিরের আলোচনার মাধ্যমে আমাদের এই ভিজিট ভিসাটা ওপেন করে দেয়। আমাদের একটাই খুব আশা, যেভাবে আমাদের ওয়ার্ল্ড ভিসাটা চালু আছে ওইভাবে আমাদের ভিজিট ভিসাটা যেন চালু করেন উনি, এবং এই বিষয় নিয়ে যেন কাতারের আমিরের সাথে কথা বলেন, যেন আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা আসতে পারি। শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে কাতারের আমিরের সাথে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। দ্বিপক্ষীয় এই বৈঠকে ভিজিট ভিসা, জ্বালানি সরবরাহ, জ্বালানি খাতে বিনিয়োগ, পর্যটন, ফুড ও ম্যানুফ্যাকচারিং সহ নানা বিষয়ে ডক্টর ইউনূস আলোচনা করবেন বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার বর্তমানে জ্বালানি বিষয়ে বাংলাদেশের একটি অন্যতম উৎস, তো আমরা সেই জ্বালানি বিষয়েও কথা বলবো। শুধুমাত্র জ্বালানি সরবরাহ যে তা না, আমরা বাংলাদেশে কাতারের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগের বিষয়েও হয়তো আলোচনা করব। উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়বারের মতো এই সম্মেলন আয়োজন করছে কাতার ফাউন্ডেশন। 4 দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন 24 এপ্রিল। এখন কাতার। কলাবাগান লেক সার্কাস রোড এলাকায় অভিযান পরিচালনা করছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন দেলাওয়ার দোলন। দোলন, অভিযানে কি অনিয়ম পাওয়া যাচ্ছে, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? শাফিন, আমরা কলাবাগানের এই রাজুকের যে অভিযান চলছে সেখানে সকাল থেকে অবস্থান করছি। আমরা জানতে পেরেছি যে এই এলাকায় নির্ধারিত সড়কে, এটাকে মূলত পোড়াবাড়ি সড়কও বলা হয়ে থাকে, এখানে 5টি ভবনের মধ্যে রাজুকের যে নির্ধারিত নকশার কথা বলা হয় সেটি বিচ্যুতি করা হয়েছে। আর এক্ষেত্রে আমরা এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে এসে যেমনটা দেখেছি যে প্রথম যে ভবনটিকে জরিমানা করা হয় 1 লক্ষ টাকা, সেখানে আমরা দেখেছি যে সড়কে নির্মাণ সামগ্রী যেমনিভাবে রাখা হয়েছে, সড়ক দখলে নিয়েও যে তারা
বা তাদের নির্ধারিত বাসাবাড়ি নির্মাণের দৃশ্য আমরা দেখেছি। আর এখন যেই ভবনটিতে অভিযান চালানো হচ্ছে কিংবা ভাঙা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ভবনটিকেও আমরা দেখেছি যে নির্ধারিত যে নকশা নেওয়া হয়েছে রাজুকের পক্ষ থেকে তা মানা হয়নি। সড়ক দখল করে কিংবা কিছু অংশ বাড়তি নির্মাণ করার কথা বলছেন রাজুকের যারা রয়েছেন তারা নির্ধারিত নকশা দেখে বলছেন, আর সেই অংশগুলোই মূলত ভেঙে ফেলা হচ্ছে। একই সঙ্গে এই ভবন মালিকীয় সড়কের মধ্যে জনভোগান্তি সৃষ্টি করে মালামাল রাখার কথা তারা বলছেন। তবে এই যে ভবনটিতে অভিযান চালানো হচ্ছে, মূলত আমরা সকালে এসে যেমনটা দেখেছি এখানে শ্রমিকরা কাজ করছিলেন, ঠিক কিছু সময় পরে মূলত শ্রমিকরা এখান থেকে সটকে পড়ে। পরবর্তীতে নির্ধারিত সময় দেওয়া হয় রাজুকের নির্ধারিত অভিযান দলের পক্ষ থেকে। কেউ না আসার পরিপ্রেক্ষিতে মূলত এই যে নির্ধারিত যে গেট ভেঙে তারা এই অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত যে ভবন মালিক রয়েছে তাকে পাওয়া যায়নি, ফলে এখানে জরিমানা করা হবে কিনা সেটি হয়তো কিছু সময় পরে বলা যাবে। অন্যান্য বাড়িগুলো আর বাকি যে 3টি বাড়ির ক্ষেত্রে বলা হচ্ছে নির্মাণ করা হচ্ছে যে বাড়িগুলো, সেগুলোর ক্ষেত্রেও একই অভিযোগ পরিলক্ষিত হয়েছে। আমরা দেখেছি যে সেখানেও নির্ধারিত নকশার বালাই নেই, অর্থাৎ নকশা বহির্ভূত ভবন নির্মাণের যে অভিযোগ সেটি মূলত বারবার উঠে আসছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজুকের যে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে সেখানে তারা বলছেন যে নকশার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, জিরো টলারেন্সের নীতিতে তারা এখন চলছেন। ফলে এই ধরনের যেখানে অনিয়ম করা হচ্ছে কিংবা বর্তমানে রাজুকের অনুমোদন নিয়ে যে সকল বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে সেখানে যে নকশার বাহিরে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে যে সকল বাড়িগুলো নির্মাণে রাজুকের অনুমোদন নেওয়া হয়নি সেক্ষেত্রেও তারা তৎপর হচ্ছেন। আরেকটি বিষয় লক্ষণীয় যে এই যে নতুন বাড়িগুলো নির্মাণের ক্ষেত্রে রাজুক যতটা তৎপর, যে বাড়িগুলো এরই মধ্যে নির্মাণ হয়ে গেছে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটি আমরা রেখেছিলাম তার কাছে। তারা বলছিলেন পর্যায়ক্রমে যে সকল বাড়িগুলো এরই মধ্যে নির্মাণ হয়ে গেছে সেগুলোতেও ব্যবস্থা নেওয়া হবে, তবে কবে নাগাদ এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি হয়তো সময় বলে দেবে। তবে এই অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা দেখেছি যারা সংশ্লিষ্ট রয়েছেন বাড়ির মালিক তারা বলছিলেন যে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাড়ি ভাঙার কারণে তারা ক্ষতির মধ্যে পড়ছেন। এক্ষেত্রে তারা বলছেন প্রযুক্তির ব্যবহার তারা করার দাবি করেছেন। একই সঙ্গে জানিয়ে রাখি রাজুকের এ পর্যন্ত নির্মাণাধীন ভবন প্রায় ৩৫০০ ভবন তারা শনাক্ত করেছেন, যেগুলো মূলত এখন রাজুকের অনুমোদন নেওয়া হলেও নকশা বহির্ভূত নির্মাণ করা হচ্ছে। তো শাফিন, এই ছিল রাজুকের যে অভিযান, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সিলেটে কেন্দ্রীয় বাস টার্মিনালের সুফল পাচ্ছেন না মানুষ। টার্মিনালের ভেতরের চেয়ে রাস্তায় অধিকাংশ যানবাহন থাকছে, ফলে ভোগান্তি রয়ে গেছে আগের মতো। সঠিক তদারকি না থাকার ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে শত কোটি টাকার এই স্থাপনা। যদিও সিটি কর্পোরেশন বলছে সম্মিলিত ব্যবস্থাপনা না থাকায় আধুনিক টার্মিনালটির এই দশা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। 2023 আর 2025 সালের ছবির মধ্যে অনেক ফারাক। শুরুর ঝকঝকে পরিবেশ আর নেই সিলেটে নির্মিত দেশের সবচেয়ে আধুনিক এই বাস টার্মিনালের। অযত্ন আর অবহেলায় বিশাল ওয়েটিং লাউঞ্জের চেয়ারগুলো জং ধরে ভেঙে পড়েছে, ইলেকট্রনিক্স ফিটিংসগুলোও আছে ঝুলে। সব জায়গায় পোস্টারের কারণে টার্মিনালের অত্যাধুনিক অনেক জিনিস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক রাগঢাক করেই গত 2 বছর আগে সিলেটের এই কদমতলী বাস টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, কিন্তু উদ্বোধন হয়নি। বছর দুয়েক সময় যেতে না যেতেই ইতিমধ্যে নানান অব্যবস্থাপনায় প্রায় অকেজো হয়ে পড়েছে এই আধুনিক টার্মিনালটি। বরং 117 কোটি টাকা ব্যয়ে যে ধরনের সেবা দেওয়ার কথা তার থেকে যোজন যোজন দূরত্বে রয়েছে কর্তৃপক্ষ। এইটার অবস্থা ওই দেখেন না, ভাঙ্গিয়া ভুঙ্গিয়া পড়িয়া গেছে গা, সবগুলো এলোমেলো হইয়া গেছে। ওই দেখেন না ঘরের বিল্ডিংয়ের কীভাবে ময়লা জমে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এর মধ্যে আপনার আছে হয়েছে যে তারপরে আছে অনেক চেয়ার টিয়ার আসলে অনেকে ব্যাঙ্গা ট্যাঙ্গার লইয়া যাচ্ছে আর কি। এগুলো তো নিম্নমানের এলাই জঙ্গার পড়ে গেছে, ভালো মানের উন্নত লাগাইলে তো জঙ্গার পড়লো না। এমন অবস্থার জন্য ইজারাদার প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছে সিটি কর্পোরেশন। রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সবাই যে দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্বটা আসলে পালন করে না বিদায়ী এই অবস্থা। নতুন টার্মিনাল নির্মাণের পর সব যানবাহন টার্মিনালের ভেতর রাখার কথা ছিল, কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। বাস মালিক ও পরিবহন শ্রমিকরা জানান টার্মিনালের ভেতর পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে তাদের যানবাহন বাইরে রাখতে হচ্ছে।
ভিতরে জায়গা নাই তো, বিল্ডিং দিয়ে করে লিছে, জায়গা নাই। এই বিল্ডিংয়ের কোনো প্রয়োজন নেই, অত বিল্ডিংয়ের দরকার কি? ভাড়া রাখি, মানুষে চিল্লায়, ড্রাইভার হিসাবে বা জনগণও চিল্লায়, প্রশাসনও চিল্লায়, তারপরে রাখমো কই। গাড়ি দিচ্ছে 100 টাকা টার্মিনালের ভিতরে, 300 টাকা ভাড়া। বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ের অভাবে টার্মিনালের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলছে সিটি কর্পোরেশন। রোডসের অনেক জায়গা যেটা পাকা আছে তার বাইরে থাকে, তারা এইটাকে মানে পার্কিং হিসাবে হোক ব্যবহার করে এবং ভিতরে আসে না, তারা রাস্তা থেকে আসলে শুরু করে। এখন বাস মালিক তাদের সাথে আমাদের 2টা মিটিং আসলে হয়েছে, মূল ভূমিকাটা তাদের আসলে মানে পালন করতে হবে। দ্রুত সমস্যার সমাধান করে শতাধিক কোটি টাকার বাস টার্মিনালটি ব্যবহার উপযোগী করার তাগিদ সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন সিলেট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। চলছে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি এখন কত ঘন্টা যাবৎ চলছে? আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের মন্তব্য করছে কিনা? শাফিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি সেটির কিন্তু এখন বলতে গেলে প্রায় 21 ঘন্টা হয়ে গেছে তারা এই কর্মসূচি পালন করছে। গতকাল দুপুর 3:30টার দিক থেকে কিন্তু তারা এই কর্মসূচি পালন করা শুরু করে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনশনরত যারা শিক্ষার্থীরা তারা কিন্তু এখানেই রয়েছেন এই স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে। এবং এখানে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে, এবং এখানে কিন্তু মেডিকেল সেন্টারের সদস্যরা যারা রয়েছেন এখানে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন। এবং এর মধ্যে আমরা দেখছি যে একজনকে স্যালাইন লাগানো হয়েছে। এর পাশাপাশি আমরা যতদূর জানতে পেরেছি এখানে কিন্তু 32 জন শিক্ষার্থী গতকাল দুপুর থেকে কিন্তু তারা অনশনে বসে। এরপরে 2 জন অসুস্থ হয়ে পড়ে এবং একজন ব্যক্তিগত কারণে মোট 3 জন কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এবং আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ সময় না খেয়ে রয়েছে এবং যার ফলে কিন্তু তারা অনেকটাই অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। এখানে আমরা দেখেছি যে এখানে কিন্তু ছাত্র কল্যাণ পরিষদের ছাত্র কল্যাণের যে পরিচালক তিনি সহ ছাত্র কল্যাণ দপ্তরের সব শিক্ষকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। এছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন রকম ডিসিপ্লিনের শিক্ষকরাও কিন্তু এখানে আছেন, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদের শারীরিক অবস্থা দেখছেন এবং তাদের সাথে কিন্তু মত বিনিময় করছেন শিক্ষকরা। এখানে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে, যে 1 দফা দাবি, এখানকার যে উপাচার্য মোহাম্মদ মাসুদ তার যে পদত্যাগের যে দাবিটি, সেই দাবিতে কিন্তু গত বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই বর্তমান যে ভিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থী বান্ধব না এবং তিনি শিক্ষার্থীদের যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সেই সব কারণে কিন্তু তারা আর এই ভিসিকে চান না এবং তারা চান যে নতুন ভিসিকে নিয়োগ দেওয়ার পরই কিন্তু তারা এই তারা শিক্ষা কার্যক্রম শুরু করবেন। সব মিলিয়ে বললে চলে যে এখনও পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা অনশন করছেন তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে 1 দফা দাবি, সেই দাবিতে এখনও পর্যন্ত অনড় রয়েছেন এবং এখানে কিন্তু শিক্ষকরাও আসছেন, এসে তাদের খোঁজ খবর নিচ্ছেন। তো সব মিলিয়ে বললে চলে শাফিন, কুয়েটের যে অনশনের পরিস্থিতি সেটি কিন্তু এখন আগের মতোই রয়েছে। তো এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে শাফিন সবশেষ খবর। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে এই মুহূর্তে কাতারে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, কাতারে প্রধান উপদেষ্টার সফরসূচি আমাদেরকে জানাবেন, পাশাপাশি এই সফরটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? প্রধান উপদেষ্টা গতকাল রাত 40 মিনিটে রাষ্ট্রীয় সম্বোধনা দিয়ে তাকে কিন্তু এই আসা হয়েছে এবং এখানে যে সামিটটি অনুষ্ঠিত হচ্ছে সেই সামিটের অনুষ্ঠান পরে শুরু হবে। আমরা সেই অবস্থান করছি। যেমন আপনার সঙ্গে কথা বলছি, আসলে বাংলাদেশ সময় এটি 12:40, কিন্তু এখানে হচ্ছেন 9:35। তো সরকারে বাংলাদেশের সঙ্গে প্রায় 3 ঘন্টা ব্যবধান। দিনের শুরু যেহেতু এখন সামিট শুরু হবে, এই সামিটের বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্যতম একজন প্রধান এই সামিটে বক্তব্য দিতে
এখানে আসলে মূলত এই সাংস্কৃতিক বিশ্বের অনেকগুলো সংস্কৃতি এবং এই সামিটে নানা ধরনের পরিবেশ কিছু হবে। তবে এই প্রধান উপদেষ্টা সম্পর্কে ঘিরে এখানে বাংলাদেশের যে কর্মসূচিরা রয়েছেন তাদের কথা হচ্ছে যে এখানে বাংলাদেশের শুরু করে নানা ধরনের যে জটিলতা আছে প্রবাসী বাংলাদেশের জন্য সেটি প্রদেশের আশা করবে সেই ঝড়টা যদি করতে এটি তাদের জন্য অবজেক্ট হবে, তারা সেই আশায় বিঘ্ন আছেন। তো এখন আসলে প্রধান উপদেষ্টা যে সমস্যা এখনো পৌঁছানি, এখানে আসার পর তার সঙ্গে তিনি এখানকার শুরু করবেন এবং শুরু করার পর তিনি আসলে এই বিষয়ে কি বক্তব্য দেন, স্বামীদের কি কথা বলে বাংলাদেশের সমস্ত আদালতে চাকরি সম্পর্কে কি কথা বলে সেটি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে আমরা আশা করছি কিছু আশ্রমের সাময়িক সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তো এইগুলো আমাদের এবারে দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত পদক্ষেপে ধুঁকছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ডলারের সূচক নেমেছে 3 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। বিশ্লেষকদের দাবি, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে বিশ্বজুড়ে আধিপত্য হারাবে মার্কিন মুদ্রা। এমন পরিস্থিতিতে আবারও নতুন রেকর্ড গড়ল স্বর্ণ। নাফিয়া আরমান মনন জানাবেন বিস্তারিত। অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 3 মাস পেরিয়ে গেলেও এখনও উল্টো পথে হাঁটছে মার্কিন অর্থনীতি। বিশ্বব্যাপী পণ্য আমদানিতে শুল্কারোপ ও কেন্দ্রীয় ব্যাংকের নীতির সমালোচনা সহ নানা বিতর্কিত পদক্ষেপে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এরই প্রভাবে দরপতনের শিকার হচ্ছে পুঁজিবাজার। বাদ যায়নি মার্কিন মুদ্রা ডলার। এবার 3 বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছালো ডলারের সূচক। সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম, যেখানে উল্লেখ করা হয় DXY সূচকে 0.6% দরপতনের কারণে বিশ্বের বড় 6টি মুদ্রার বিপরীতে ডলারের মান ঠেকেছে 98 এর নিচে। সূচকে 100 এর ওপরে অবস্থানের অর্থ মুদ্রার মান শক্তিশালী, অন্যদিকে 100 এর নিচে অবস্থানের ক্ষেত্রে বোঝায় এর বিপরীত। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতায় বিশ্বজুড়ে ভেঙে পড়তে পারে ডলারের একচেটিয়া আধিপত্য। The US economy is at an inflection point. There is a moment where the previous strategies being used to sustain American hegemony were no longer working. No one really has confidence in the US anymore. No one has confidence in the dollar. No one has confidence in the US being committed to the multilateral system, to global trade and so forth and so on. এমন পরিস্থিতিতে স্বর্ণের প্রতি আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। ইউএস গোল্ড ফিউচার্সে নতুন রেকর্ড গড়েছে মূল্যবান এই ধাতু। 3% বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,400 ওপরে। চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে 27% বা $700 বেশি। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে, আগামী বছর নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়াতে পারে $4,000 গণ্ডি। স্বর্ণের সঙ্গে দর বৃদ্ধির তালিকায় রয়েছে বিটকয়েন। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো মুদ্রাটির দাম ছাড়িয়েছে $88,000, যা গেল 2 এপ্রিল ট্রাম্পের বিশ্বব্যাপী সম্পূরক শুল্ক ঘোষণার পর সর্বোচ্চ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে বিশ্বজুড়ে। পতাকা অর্ধনমিত রাখা হয়েছে যুক্তরাষ্ট্র ও ভ্যাটিকানে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অধিবেশনের নীরবতা পালনের মধ্য দিয়ে জানানো হয়েছে পোপের প্রতি শ্রদ্ধা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। গাজার ফিলিস্তিনিদের এভাবে প্রতিনিয়ত খোঁজ খবর রাখতেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শারীরিক কষ্ট হওয়া সত্ত্বেও ভিডিও কলে কথা বলতেন তাদের সঙ্গে। মানবতার ঐক্যের প্রতীক পোপ ফ্রান্সিস সবসময় চেয়েছেন গাজা যুদ্ধ বন্ধ হোক, শান্তি প্রতিষ্ঠা হোক বিশ্বের প্রতিটি কোণে। তাই তো তার মৃত্যুতে শোকের মাতম বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলোর ঐতিহাসিক সব চার্চে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন তার ভক্ত অনুসারীরা। No es casualidad. Es que Dios ya tenía predestinado que se iba a llevar al Papa Francisco en este día. No es casualidad. Me da mucho dolor haberse ido él, pero ya está él gozando de Dios nuestro Señor en el cielo.
পোপের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয়েছে পতাকা। সাদা ও গোল্ডেন আলো জ্বালিয়ে পোপের প্রতি শ্রদ্ধা জানানো হয় নিউ ইয়র্কের সুউচ্চ দ্য এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে। কিছুক্ষণের জন্য আলো বন্ধ করে শোক জানানো হয়েছে ফ্রান্সের প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারে। এদিকে পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অধিবেশনে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন উপস্থিত সদস্যরা। শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও। I want to extend my deepest condolences to Catholics and all those around the world inspired by the extraordinary life and example of His Holiness Pope Francis. Pope Francis was a messenger of hope, humility, and humanity. He was a transcendent voice for peace, human dignity, and social justice. পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এছাড়া হোয়াইট হাউসে স্টার সানডে উপলক্ষে ডিম উৎসবে দেয়া এক ভাষণে পোপের প্রশংসা করেন ট্রাম্প। All federal flags and state flags at half-mast in honor of Pope Francis. So he was a good man, worked hard. He loved the world, and it's an honor to do that. এদিকে পোপের মৃত্যুর কয়েক ঘন্টা পরই সিলগালা করা হয়েছে ভ্যাটিকানে তার ব্যক্তিগত বাসভবন অ্যাপোস্টোলিক প্যালেস। যদিও বিলাসবহুল জীবন রেখে ভ্যাটিকানের সান্তা মার্তা নামে ছোট্ট একটি গেস্ট হাউসে থাকতেন পোপ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এবারে খেলার খবর। বৃষ্টির কারণে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। সবশেষ তথ্য অনুসারে খেলা শুরু হতে পারে দুপুর 1টার দিকে। সিলেটে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের চেয়ে 25 রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 57 রান। এর আগে প্রথম ইনিংসে টাইগারদের 191 রানের জবাবে রোডেশিয়ানরা থামে 273 রানে। স্পিনার মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্যারিয়ারে 11 বারের মতো শিকার করেন 5 উইকেট। ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরা। দেশে ফিরেই ফেডারেশন কাপ ফাইনাল খেলতে দেখতে ময়মনসিংহের পথে রওনা দেন তিনি। তার সঙ্গে আছেন সহকারী কোচ হাসান আল মামুন। 10 জুন বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে বাফুফের জাতীয় দল কমিটি সভায় বসবে 23 এপ্রিল। বাংলাদেশ ভারত ম্যাচ ও কোচের দল নির্বাচন নিয়ে আলোচনা হবে এই সভায়। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।